সদ্য মাধ্যমিকে উত্তীর্ণ আমার সকল ভাই বোনেদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং যারা ক্লাস 11-এ ভর্তি হয়েছে অলরেডি, তাদের জন্য যাতে তাদের আগামী শিক্ষা জীবন অনেক সহজ সরল এবং সাফল্যমণ্ডিত হয়, তার জন্য আমাদের ইনস্টিটিউট অর্থাৎ ক্লাসমেট হাই স্কুল ইনস্টিটিউটের তরফ থেকে সকলকে জানাই আবারও একবার অভিনন্দন। এবারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে তথ্য আমরা পেয়েছি, তাতে এবছর পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী কিন্তু মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে এবং বেশিরভাগ স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরাই কিন্তু ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ তারা পরবর্তী যে ক্লাস 11 পরবর্তী যে শিক্ষা জীবন বা ক্লাস 11 সেখানে তাদের ডিজায়ার্ড স্ট্রিম, অর্থাৎ অনেকে সায়েন্স নিতে চায় সবসময়, তো সেই সায়েন্স সাবজেক্ট স্ট্রিমটি পাবে। এবং ডিজায়ার্ড সাবজেক্ট যেমন আমাদের জিওগ্রাফি এবং একটি আর্টসের মধ্যে মোস্ট ডিমান্ডফুল একটি সাবজেক্ট, এই সাবজেক্টগুলো অনায়াসে পাবে। তার জন্য আমি নিজে অনেক আপ্লুত এবং আনন্দিত। এবারে তোমাদের মাধ্যমিক পাশ করার পরেই অনেকেই ভালো মার্কস নিয়ে পাশ করেছো, প্রত্যেকের মনে কিন্তু অনেক স্বপ্ন, অনেক বড় বড় এইমস, যে ভবিষ্যতে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বড় শিক্ষক হব, প্রফেসর হব, আইএএস আইপিএস অফিসার হব, আর্মি হব, ফোর্স হব, দেশের জন্য সেবা করব, এরকম অনেকেই অনেক কিন্তু স্বপ্ন দেখে রেখেছো, আমাকে টার্গেট রেখেছো এবং তার সঙ্গে তোমাদের পরবর্তী পড়াশোনা বা শিক্ষা জীবন কন্টিনিউ করছো। ক্লাস 11-এ নিজের ইচ্ছা মতো সাবজেক্ট নিয়েছো। তো তার জন্য সবাইকে আমার শুভেচ্ছা। তোমরা অবশ্যই এরকম হার্ড ওয়ার্ক করে ভালো মার্কস নিয়ে পরবর্তী শিক্ষা জীবন কন্টিনিউ করো। এর মধ্যে আমি যদি দেখি যে এই যে তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা ছিল, এটি একটা কিন্তু তোমাদের জীবনের মাইল ফলকের মতো ছিল, তাই না? প্রত্যেকটি স্টুডেন্টের ক্ষেত্রেই, প্রত্যেকটি স্টুডেন্ট যখন মাধ্যমিক পাস করে সেটা একটা বড় মাইল ফলক কিন্তু পার করে আমরা এগিয়ে যাই, তাই না? কেননা দেখবো যে মাধ্যমিকের পরে আমাদের দেশে অনেক বলতে পারো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট অনেক এরকম ভ্যাকেন্সিস রয়েছে বা জব রয়েছে, যেখানে মিনিমাম ক্রাইটেরিয়া কিন্তু মাধ্যমিক পাস হলেই চলে। যেমন রয়েছে আমাদের ইন্ডিয়ান পোস্টের, অর্থাৎ পোস্ট অফিসে যে কাজগুলো করে, আমাকে পোস্ট মাস্টার বলে থাকি বা পোস্ট অফিসের পিয়ন বলে থাকি, তারা কিন্তু মাধ্যমিক পাস করলেই, আমার নিজেরই একজন ভাই মাধ্যমিকে ভালো মার্কস পেয়ে কিন্তু এই পিয়নের কাজ করছে বর্তমানে, গত বছরই এই একটি জব পেয়েছে। এবার অনেকে দেখবে কোস্টাল গার্ডের জব শুধুমাত্র মাধ্যমিক হলেই হয়ে যায়। সিকিউরিটি গার্ডের বিভিন্ন এক্সাম রয়েছে, সেখানে তোমরা মাধ্যমিক পাস করলেই সেগুলো এক্সামে বসতে পারো। এমনকি ইন্ডিয়ান নেভিতেও তোমরা চান্স পেতে পারো। ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাস করার পরে একটা বড় এক্সামস হয়, সেই এক্সামটা ক্র্যাক করলে, ইন্টারভিউ দিলে কিন্তু আমার নিজেরই একজন বন্ধু এইভাবে ইন্টারভিউ দিয়ে সেখানে জব পেয়েছে। এরপরে যারা শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ যারা মেয়েরা রয়েছে, যারা মেয়েরা মাধ্যমিক পাস করেছো, তাদের দেখবে তোমাদের জন্য এই যে অঙ্গনারী দিদিমণি যারা হয় তাদের জন্য শুধুমাত্র কিন্তু এই মাধ্যমিক পাস হলেই হয়ে যায়। অর্থাৎ তোমরা মাধ্যমিক এই অঙ্গনারী দিদিমণি হওয়ার জন্য যোগ্যতা অর্জন অলরেডি করে ফেলেছো, রাইট? তো এরপরেও এগুলো জব তো থাকছেই আমাদের হাতে, তাছাড়া অনেকেই তোমরা রয়েছো যাদের বড় বড় স্বপ্ন রয়েছে, যেমনটা আমি আগে বললাম, অনেকে অনেক বড় বড় অফিসার হতে চাও। তো তাদের জন্য তোমরা নিশ্চয়ই ক্লাস 11-এ কন্টিনিউ করছো। তো এবারে আমাদের যদি দেশের অবস্থা দেখি, অর্থাৎ আমাদের দেশে যেসব জবের জন্য যেসব এক্সামসগুলো হয়, যাকে আমরা বলতে পারি কম্পিটিটিভ যেসব এক্সামসগুলো হয়, তুমি আইপিএস অফিসার বলো, আইএএস অফিসার বলো, তুমি বা তোমাদের রেলওয়ে ডিপার্টমেন্টের বিভিন্ন গ্রুপ বি সি ডি যে এক্সামসগুলো বলো, আর্মি ফোর্স বিএসএফ বা তুমি পুলিশ, সামান্য পুলিশ কনস্টেবল হওয়ার জন্য যেসব এক্সামসগুলো আমাদের দিতে হয়, সেখানে একটি পেপার কিন্তু তোমাদের কমন থাকে, যেটি হলো জিএস পেপার, অর্থাৎ জেনারেল স্টাডিজ পেপার। এই পেপারটি দেখবে তোমাদের, এই পেপারটি টোটাল 4টি পেপার দিয়ে কিন্তু তৈরি হয়। জিএস পেপারটিতে টোটাল 4টি সাবজেক্ট থাকে। কী কী 4টি সাবজেক্ট থাকে সেখানে দেখবে? প্রথমেই রয়েছে তোমাদের ভূগোল, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, এমনকি তোমাদের অর্থনীতি থাকে। এই 4টি সাবজেক্ট দিয়ে কিন্তু এই তোমাদের জিএস পেপারটি তৈরি হয়। ওকে, এই 4টি সাবজেক্ট কিন্তু তোমাদের এই জিএস পেপারে থাকে। অর্থাৎ তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও, ভারতবর্ষে কম্পিটিটিভ যে কোনো পরীক্ষা দিতে যাও, সেখানে কিন্তু ভূগোল তোমার মাস্ট থাকতে হবে। তাহলে যারা ক্লাস 11-এ ভূগোল নিয়েছো, তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় বেনিফিটস। তোমরা কিন্তু আগামী যে পরীক্ষা দেবে, আগামী যে কোনো চাকরি পরীক্ষা দেবে, তার জন্য তোমার জিওগ্রাফিটাকে বা জিওগ্রাফি পার্টটাকে তুমি কিন্তু স্ট্রং এখান থেকেই করে নিচ্ছ।
তো আজকে যে আমাদের আলোচনার বিষয়, যারা ক্লাস 11-এ এই ভূগোলটাকে নিয়েছো, সেই ভূগোলের কি সিলেবাস রয়েছে, অর্থাৎ ভূগোলে আমাদের কি কি পড়তে হবে, ক্লাস 10-এ যেসব বিষয়গুলো পড়েছিলাম বা 9-এ পড়েছিলাম সেগুলো কি আমাদেরকে পড়তে হবে, নাকি এখানে নতুন কিছু রয়েছে, সেইগুলো নিয়ে বিস্তারিতভাবে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তার সঙ্গে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন থাকবে বা কত নাম্বারের প্রশ্ন থাকবে সেগুলো নিয়েও আমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকো। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিলাম যে এই ক্লাসটি দেখেই তোমরা কিন্তু ভূগোল বিষয়টি কেমন তার একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবে। এমনকি ক্লাস 11-এ ভূগোল কীভাবে পড়তে হবে, কোন কোন সাবজেক্টগুলোকে বেশি বা কোন কোন টপিকগুলোকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, কোনগুলো কম ইম্পর্টেন্স দিলেও হবে, কোন টপিক থেকে কত নাম্বার থাকে, তার একদম কিন্তু বিস্তারিত ধারণা আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করতে চলেছি। তো দেখে নাও, আমাদের জিওগ্রাফি হলো এমন একটি সাবজেক্ট যেখানে কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই থাকে। অন্যান্য সাবজেক্টগুলোতে দেখবে যেখানে প্র্যাকটিক্যাল থাকে না, অর্থাৎ এখানে আমরা প্র্যাকটিক্যাল মার্কস এক্সট্রা করে পাবো, যেখানে এক্সট্রা বলতে পারো যে বেশি মার্কস পাওয়ার একটা প্রবণতা কিন্তু থাকে। যে কোনো প্র্যাকটিক্যাল আছে এমন সাবজেক্ট যদি তুমি তুলে নাও, সেই সাবজেক্টগুলো যদি তোমার মাদার সাবজেক্ট হিসাবে রাখো, দেখবে তুমি কিন্তু অন্যদের তুলনায় বেশি মার্কস পাবে, কারণ তোমাকে অত বেশি মনে রাখতে হয় না। এখানে প্র্যাকটিক্যাল করলেই তুমি, যেমন এখানে আমাদের জিওগ্রাফিতে 15 মার্কসের প্র্যাকটিক্যাল থাকে, এই 15 মার্কসের প্র্যাকটিক্যালকে আমরা কিন্তু অনায়াসেই যে কোনো স্টুডেন্ট সামান্য এফোর্ট দিলেই 15-র মধ্যে মিনিমাম 14 পাবে। এই 14 নিচে কিন্তু তোমাদের যে স্কুলের টিচার কখনোই কাউকে কম দেয় না, বরং কাউকে মানে বেশিরভাগ স্টুডেন্টকে বলতে পারি যে 15-এর মধ্যে 15ই দিয়ে দেয়। ঠিক আছে, এবারে প্র্যাকটিক্যাল পার্টটা তো গেল, এবারে দেখো থিওরি পার্টটি। থিওরিতে কিন্তু আমরা কত মার্কস থাকছে, থিওরিতে থাকবে আমাদের টোটাল 35 মার্কস। ওকে, এবং তোমরা জানো কি জানো না যে আমাদের যে নতুন এডুকেশন পলিসি হয়েছে 2020-তে, সেই NEP 20-তে বা 2020-তে আমাদের কিন্তু এমন সিস্টেম হয়েছে এক্সামের যে ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ 11-এর প্রথম সেমিস্টারে তোমাদের শুধুমাত্র MCQ কোশ্চেন এর অ্যান্সার দিতে হবে। ওকে, এমনকি সেকেন্ড যে সেমিস্টারটা হবে তোমাদের, সেখানে শুধু বোর্ড কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তাহলে এখানে যে 30 মার্কস ফার্স্ট সেমিস্টার তোমরা দেখতে পাচ্ছ থিওরির জন্য রয়েছে, সেটির জন্য আমাদের শুধুই মাত্র কিন্তু MCQ বেসড অর্থাৎ শর্ট কোশ্চেনগুলো পড়তে হবে। ওকে, তো শর্ট কোশ্চেন যখন থাকবে থিওরিতে, তাহলে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা লাইন কিন্তু ধরে ধরে পড়তে হবে, কারণ কোন লাইন থেকে স্যার কোশ্চেন দিবে পরীক্ষায় তা কিন্তু আমাদের জানা থাকবে না। তো চলো দেখে নিই আমাদের ভূগোলে কোন কোন অধ্যায়গুলি রয়েছে, আর কোন অধ্যায় থেকে কয়টা ইউনিট রয়েছে এবং তার সঙ্গে কত মার্কসই বা থাকছে। আমাদের ভূগোল যদি দেখে নিই, ভূগোলে টোটাল 3টে অধ্যায় রয়েছে। শুধু ফার্স্ট সেমিস্টারে নয়, বরং তুমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এমনকি ফোর্থ অর্থাৎ ক্লাস 12-এর শেষ যে এক্সামটা দিবে সেইখানে পর্যন্ত এই 3টে অধ্যায়ই তুমি কমন পাবে, এর মধ্যে কোনো নড়চড় থাকবে না। তবে এর ভেতরে থাকা যে টপিকগুলো আছে বা ইউনিটগুলো রয়েছে সেগুলোর মধ্যে পরিবর্তন থাকবে, যেহেতু আমাদের ভূগোল এমন একটি বিষয় যেখানে প্রাকৃতিক শক্তি, মানসিক শক্তি দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ বা পৃথিবীতে যেসব চেঞ্জ আসে সেগুলো নিয়েই আমরা মূলত আলোচনা করে থাকি ভূগোলে। তাই প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল আলোচনাটা তোমাদের কিন্তু সবচেয়ে বেশি করা হয়েছে তোমাদের এই ক্লাস 11 ও 12-এ। ওকে, তো প্রাকৃতিক ভূগোল সম্বন্ধে জানা এবং মানবীয় ভূগোল সম্বন্ধে জানা ভীষণই ইম্পর্ট্যান্ট। এরপরে রয়েছে তোমাদের রিজিওনাল জিওগ্রাফি, যদি আমরা বলি, অর্থাৎ স্থানিক ভূগোলের একটি পার্ট, যেটা হলো ভারতের ভূগোল। আবারও যেমনটা আমি বলেছিলাম GS পার্ট, যেখানে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু GS পার্ট থাকে, আর GS পার্টের সবচেয়ে বেশি কোশ্চেন যদি কোথাও থেকে থাকে তাহলে আমাদের এই ভারতের ভূগোল। পৃথিবীর বলবো না, আমাদের ভারতের এমন একটা কম্পিটিটিভ এক্সামস নেই যেখানে কিন্তু এই ভারতের ভূগোল থেকে কোশ্চেন থাকে না। তো এই ভারতের ভূগোলের প্রিপারেশনটা তোমরা কিন্তু এই ক্লাস 11 থেকেই শুরু করে দিচ্ছ। ব্যাস শুধু HS পাস করবে, আর যেসব পরীক্ষাগুলো হয় CHSL, যেমন বললাম বিভিন্ন আধিকারিক হওয়ার জন্য সেই CHSL পরীক্ষা দেবে, সেখানে কিন্তু ভারতের ভূগোল থেকে তোমার যে 11 এবং 12-এর যে ভারতের ভূগোলটা পড়বে সেগুলো থেকেই ম্যাক্সিমাম নাম্বার কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো চলে আসি, এ তো আমাদের নাম্বার ডিভিশন ছিল। প্রাকৃতিক ভূগোল থেকে দেখো আমাদের টোটাল 4টে থাকছে ইউনিট, 1 থেকে 4 4টে ইউনিট থাকছে, এবং 4টে ইউনিটের জন্য থাকবে টোটাল 15 মার্কস। ওকে, এবং মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি থেকে থাকছে 2টো ইউনিট এখানে আমাদের পড়তে হবে, এবং তার জন্য মার্কস থাকবে
12 মার্কস। তারপরে শেষে ভারতের ভূগোল যেটি রয়েছে সেই অধ্যায় থেকে আমাদের থাকবে 3টে ইউনিট এবং 3টে ইউনিটের জন্য মার্কস থাকবে 8 মার্কস। তাহলে তুমি যদি এই সবগুলোকে এডিশন করো বা যোগ করো তাহলে দেখবে 35 হয়। 15 + 12 + 8 = 35 মার্কস টোটাল কিন্তু এই 3টে অধ্যায় থেকে তোমাদের এক্সামে থাকবে। এবং প্রত্যেকটি কোশ্চেন কী হিসাবে থাকবে, যেমনটা এখানে বলেছি, প্রত্যেকটা কোশ্চেন, অল কোশ্চেন্স উইল বি ইন এমসিকিউ বেস। ওকে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া থাকবে, তার নিচে 4টা অপশন তোমরা পাবে। যদি একটু ভালো করে পড়ো এবং আমাদের গাইডেন্সে তোমরা পড়াশোনা করো, আমরা প্রত্যেকটা ক্লাস মানে তোমাদের যতগুলো সিলেবাস রয়েছে, যে সিলেবাসগুলো আলোচনা করো, প্রায় প্রত্যেকটি ইউনিট আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই চ্যানেলের মাধ্যমেই। তোমরা শুধু আমাদের সঙ্গে যুক্ত থেকো সাবস্ক্রাইব করার মাধ্যমে। সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সঙ্গে যুক্ত থেকো, তাহলে তোমরা কিন্তু এই প্রত্যেকটি চ্যাপ্টারের এক একটা করে ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং সেগুলো যদি ভালো করে দেখো, আমি তোমাদের তার সঙ্গে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেখানে আমি তোমাদের ম্যাটেরিয়ালসও প্রোভাইড করবো। সেই ম্যাটেরিয়ালসগুলো পড়লেই তোমরা, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে মোর দ্যান 90% মার্কস তোমরা কিন্তু জিওগ্রাফিতে পাবে। তো অবশ্যই আমাদেরকে ফলো করে রেখো। ওকে, তো প্রথমেই দেখে নিই, প্রথমে যে অধ্যায়টি রয়েছে সেটি হলো প্রাকৃতিক ভূগোল। প্রথমের অধ্যায়টি যেমনটা আমি দেখিয়েছিলাম ওখানে, প্রথম অধ্যায়টি হলো আমাদের প্রাকৃতিক ভূগোল, যেখানে 15 মার্কস থাকবে, রাইট। এই প্রাকৃতিক ভূগোলে কয়টা ইউনিট ছিল দেখেছিলাম? 4টে ইউনিট। কয়টা ইউনিট? 4টে ইউনিট। প্রথম ইউনিটে থাকছে আমাদের বিষয় হিসাবে ভূগোল, অর্থাৎ ভূগোল সাবজেক্টটা কি তার একটা ধারণা আমরা এই ইউনিট থেকে পাবো। ভূগোল সাবজেক্টটা কি, এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, এই যে দেখো ভূগোলের সংজ্ঞা আমরা এখানে জানবো, ভূগোলের প্রকৃতি অর্থাৎ কোন কোন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়, তার সঙ্গে ভূগোলের পরিধি অর্থাৎ ভূগোল কোন কোন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে আর কোনগুলোকে আলোচনা করে না। এর রেসপেক্টে আমি একটা তোমাদের কথা বলি যে ভূগোল এমন একটি সাবজেক্ট যাকে কিন্তু মাদার অফ অল সায়েন্স বলা হয়। মাদার অফ অল সায়েন্স। ওকে, কেন বলি আমরা মাদার অফ অল সায়েন্স? দেখবে মাদার অফ অল সায়েন্স কেন বলা হয়, তোমরা দেখবে ভূগোলের মধ্যেই, মানে পৃথিবীতে যদি বলি প্রথমে ভূগোলের উৎপত্তি হয়, পরবর্তীতে সায়েন্সের অন্যান্য ব্রাঞ্চগুলো যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই ব্রাঞ্চগুলো কিন্তু উৎপন্ন হয়, আর প্রথমে ভূগোলের উৎপন্ন হয়, ঠিক আছে, সাবজেক্ট হিসাবে। তাহলে দেখো আমরা যদি ভূগোলের এইখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোকেই দেখিনি বা ইউনিটগুলো যেগুলো রয়েছে সেগুলোকে দেখি, তাহলে আমরা আইডিয়া পাবো। তোমাদের এই ভূগোলে কিন্তু পড়তে হবে, এখানে দেখো আবহাওয়া, জলবায়ু। জলবায়ু যখন আমরা পড়বো দেখবে সেখানে আর্দ্রতা, সেখানে বৃষ্টিপাত, এই যে মেকানিজমটা রয়েছে না, আর্দ্রতা তো কীভাবে হয়, বাতাসে আর্দ্রতা কীভাবে বাড়ে কমে, এর যে মেকানিজমটা আছে সেখানে কিন্তু আমাদের ফিজিক্সের ধারণার প্রয়োজন হবে, অর্থাৎ ফিজিক্সের অনেক কনসেপ্ট আমাদেরকে সেখান থেকে ধার নিতে হবে। আবার তোমরা যখন কৃষি ভূগোল নিয়ে পড়বে, তোমরা যখন মৃত্তিকা ভূগোল নিয়ে পড়বে সেখানে কেমিস্ট্রির অনেক বিষয় কিন্তু আলোচনা করব। আবার যখন তোমরা সমুদ্র বিজ্ঞান পড়বে বা ওশেনোগ্রাফি পড়বে সেখানে দেখবে কিন্তু আমরা কেমিস্ট্রির অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। আবার জীব ভূগোল বলে একটা চ্যাপ্টার কিন্তু তোমাদের ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারে রয়েছে। ওকে, সেখানে আমরা জীব ভূগোল অর্থাৎ বায়োলজি নিয়ে আলোচনা করব। তো বুঝতেই পারছো কেন আমরা আমাদের জিওগ্রাফিকে মাদার অফ অল সায়েন্স বলি। তাহলে এটা আমাদের প্রত্যেকটা জিওগ্রাফি সাবজেক্টের যে স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু একটা গর্বের বিষয় যে আমরা এমন একটি সাবজেক্ট রয়েছি যেটা আমাদের সাবজেক্ট থেকেই অন্যান্য সায়েন্সের সাবজেক্টগুলো উৎপন্ন হয়েছে। এটা আমাদের গর্বের বিষয়, আমরা ভূগোলবিদ, তাই না? এবারের যে ইউনিটটি রয়েছে অর্থাৎ সেকেন্ড ইউনিটে আমাদের রয়েছে পৃথিবীর উৎপত্তি। ওকে, ভূগোল মানেই যখন পৃথিবীকে নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ ভূগোলের যে ডেফিনেশন আমরা দেখি তখন প্রথমেই কিন্তু লেখা থাকে যে পৃথিবীর সম্বন্ধে যা কিছু রয়েছে, পৃথিবীর সম্বন্ধে যা কিছু আলোচনা তাই হলো ভূগোল। তাহলে পৃথিবী ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, অর্থাৎ পৃথিবীকে না জেনে আমরা কখনোই ভূগোলের আলোচনা করতে পারি না। সবার প্রথমে আগে কাকে দরকার? আমার প্রথমে আগে পৃথিবীকে দরকার বা আর্থকে দরকার, তাই না? তাই পৃথিবী কিভাবে উৎপত্তি হলো সেটা সম্বন্ধে আমাদের জানা ভীষণ দরকার। তাহলে এই সেকেন্ড ইউনিটে আমরা জানবো পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছে। যদিও পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে আমরা এক্স্যাক্ট কোনো নলেজ এখনো পর্যন্ত পাইনি, যে কোনো একটা সায়েন্টিস্ট এসে বলছে হ্যাঁ এইভাবেই পৃথিবীর উৎপত্তি হয়েছে, এরকম কোনো কনসেপ্ট কিন্তু কোনো সায়েন্টিস্ট একেবারে সঠিকভাবে দিতে আজও পর্যন্ত পারেনি। তবে বেশ কয়েকটি হাইপোথেসিস বা বাংলায় বলতে বলে অনুমান করেছেন যে হ্যাঁ এইভাবে হয়তো পৃথিবীর উৎপত্তি হয়েছে। এরকম যে থিওরিগুলো রয়েছে বা যে তত্ত্বগুলো রয়েছে পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে, তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ধ্রুপদী মতবাদ বা ক্লাসিক্যাল থিওরি, যে থিওরিগুলো দেখবো
যে ফিলোসফির ওপর বেস করে বা দর্শন শাস্ত্রের যে যুক্তি বা লজিক তার উপর বেস করে তৈরি করা থিওরি। ওকে, অন্যদিকে রয়েছে আমাদের আধুনিক থিওরি বা মডার্ন থিওরি, যেখানে আমাদের একটি মাত্র থিওরি পড়তে হবে, সেটা হলো বিগ ব্যাং থিওরি। এবার ধ্রুপদী মতবাদ বা ক্লাসিক্যাল থিওরির মধ্যে বেশ কয়েকটা থিওরি পড়তে হবে। তোমাদের সিলেবাসে আই থিঙ্ক যে 3টা থিওরি দেওয়া রয়েছে। একটা তো হলো তোমাদের জোয়ারি মতবাদ, দ্বিতীয় রয়েছে তোমাদের নিহারিকা মতবাদ, আর একটি হলো গ্যাসিয়াস মতবাদ। ওকে, এই 3টে থিওরি আমরা ধ্রুপদী মতবাদে পড়বো, এবং আধুনিক মতবাদ পৃথিবীর উৎপত্তির সঙ্গে যেটি রয়েছে সেটি একটি মাত্র পড়বো মতবাদ, সেটি হলো বিগ ব্যাং থিওরি। ওকে, এই ইউনিটে দেখো দুটো আবার পার্ট রয়েছে। প্রথম পার্টে তো আমরা পৃথিবীর উৎপত্তির থিওরিগুলো জানবো, সেকেন্ড পার্টে আমরা জানবো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। অর্থাৎ পৃথিবী তো আমরা পেয়ে গেলাম, বিভিন্ন থিওরিস্টরা এসে বলছেন যে পৃথিবী কীভাবে উৎপত্তি হয়েছে তা তো জানাচ্ছে, যে সূর্য থেকে ছিটকে এসে একটা জ্বলন্ত আগ্নেয়পিণ্ড, সেটা আমাদের পরবর্তীতে পৃথিবীতে রূপান্তরিত হয়েছে, সেটা আমরা জানছি এই থিওরিগুলোর মাধ্যমে। পরবর্তীতে আমাদের জানতে হবে যে পৃথিবীর মধ্যে কি আছে, অর্থাৎ পৃথিবীর জন্ম হলো এটা জানলাম, এবার পৃথিবীর ভেতরে কি আছে সেটা জানা ভীষণ দরকার। যেমন প্রত্যেকটা সায়েন্টিস্ট করে থাকে, মানুষ যখন দেখলো যে মানুষের এত সুন্দর একটা দেহ, এবার মানুষের পেটের ভিতরে কি আছে, বডির ভিতরে কি আছে, তার জন্য তারা কী করতে শুরু করলো, অপারেশন করা শুরু করলো। ঠিক একটা বাচ্চা যেমন কি করে, বাচ্চারা যখনই তুমি নতুন খেলা একটা বাচ্চাকে দেবে, সে কিন্তু ভাঙে চুরে দেখে চেষ্টা করে যে ভিতরে কি আছে। এমনকি তোমার মধ্যে অনেকে এমন শিক্ষার্থী আছো যারা কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে প্রশ্ন করো যে এইটা কিভাবে উৎপন্ন হলো। ঠিক তেমনই পৃথিবীর জন্ম দিলাম, তারপরে আমরা কিন্তু জানবো যে পৃথিবীর ভেতরে কি আছে। এই জানাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যে পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে। তাহলে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন নিয়ে, অর্থাৎ পৃথিবীর যে ভিতরে কয়টা লেয়ার রয়েছে, যেমন এখানে আমরা ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এগুলো সম্বন্ধে তোমরা আগেও পড়েছো, এখানেও আমরা একটু বিস্তারিতভাবে জানবো। ওকে, তো আমাদের এই সেকেন্ড ইউনিটটি চলে গেল। এবারে আসছে আমাদের থার্ড ইউনিট। থার্ড ইউনিটে আমরা কি পড়বো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ পৃথিবীর জন্ম দিলাম এই থিওরিগুলোর মাধ্যমে, দ্বিতীয়ত দেখলাম পৃথিবীর ভেতরে কি আছে, ঘেটে ঘুটে অপারেশন করে দেখলাম পৃথিবীর ভেতরে কি আছে। আমরা খুব জিজ্ঞাসু মানুষ, আমরা সবসময় জিজ্ঞাসা করি যে পৃথিবীর ভেতরে কি আছে। কোনো নতুন জিনিস পেলেই আমরা কিন্তু দেখি যে ভিতরে কী দিয়ে তৈরি হয়েছে, তো এরকম একটা প্রশ্ন কিন্তু সবারই জাগে। তো চলে আসছি তারপরে যে এই থার্ড ইউনিটে আমরা দেখবো যে পৃথিবী উৎপত্তি হলো, পৃথিবীর অভ্যন্তরীণ সম্বন্ধে ঘটনা সম্বন্ধে আমরা জানলাম কীভাবে এই পৃথিবীর অভ্যন্তরটা গঠিত। এবার থার্ড আমরা জানবো যে পৃথিবীর উপরে যে এত ভূমিরূপ, পাহাড়, কোথাও পর্বত, কোথাও নদী নালা, কোথাও আমাদের রয়েছে সমুদ্র, কোথাও রয়েছে বড় বড় টিলা, কোথাও রয়েছে আমাদের ডেল্টা বা বদ্বীপ, তাই না, কোথাও রয়েছে সুন্দর সুন্দর বিচ। এই যে জায়গাগুলো, এইগুলো কিভাবে উৎপন্ন হয়, এইগুলো কিভাবে উৎপন্ন হয়, একটা পাহাড় কিভাবে উৎপন্ন হয়, একটা পর্বত কিভাবে উৎপন্ন হয়, সেটা আমরা কিন্তু এই থার্ড ইউনিটে জানবো। এখানে আমরা জানবো যে পৃথিবীতে যত ভূমিরূপ তৈরি হয় তা কিন্তু দুটো শক্তির কারণে হয়। একটা পৃথিবীর ভেতর থেকে আসা শক্তি, অর্থাৎ পৃথিবীর ভেতরে যে এত তাপ রয়েছে তার একটা শক্তি, আর একটা শক্তি হলো বহির্জাত শক্তি। দেখো না, বহির্জাত শক্তির দ্বারা গঠিত হয়। যেমন হচ্ছে কোথাও বায়ু বা বাতাস বয়ে গেল, কোথাও বন্যা হয়ে গেল, বন্যা হওয়ার ফলে নদী একদিকে বয়ে গেল, সেগুলোর দ্বারা বিভিন্ন ভূমিরূপ তৈরি করে। তো এইভাবে আমাদের কিন্তু পৃথিবীতে যত ভূমিরূপ রয়েছে সেই দুটো শক্তির মাধ্যমেই এই ভূমিরূপগুলো তৈরি হয়। একটা তো পৃথিবীর মধ্যে থাকা অন্তর্জাত শক্তি, এবং একটা বহির্জাত শক্তি। বহির্জাত শক্তির মধ্যে যেমন আমি বললাম উইন্ড থাকবে বা বাতাস থাকবে বা বায়ু থাকবে, আমাদের এখানে থাকবে নদী, হিমবাহ, সমুদ্রের তরঙ্গ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব। এবারে চলে আসছি ফোর্থ বা লাস্ট ইউনিট। এই প্রাকৃতিক ভূগোলের লাস্ট ইউনিট হলো আবহাওয়া বা জলবায়ু। আবহাওয়া জলবায়ু নিয়ে তো আমরা জানবই, এখানে ইন ডিটেলসে এত কিছু কিন্তু নেই। আবহাওয়া জলবায়ুর ধারণা এখানে কিন্তু নেই। তোমরা ক্লাস 8-এ এই বিষয়টি পড়েছো, আবহাওয়া জলবায়ু কী। এইবারে আমাদের জানতে হবে যে আমাদের যে বায়ুমণ্ডল, অর্থাৎ আমাদের যে পৃথিবী, এর পৃথিবীকে ঘিরে কিন্তু রয়েছে আমাদের কি বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল কতটা, প্রায় 10,000 কিলোমিটার থিক বা 10,000 কিলোমিটার ঘনত্বযুক্ত একটা কিন্তু বড় বায়ুমণ্ডল আমাদের পৃথিবীর উপরের দিকে রয়েছে। এই বায়ুমণ্ডলের কোন স্তরে কোন গ্যাস রয়েছে, তারা কেন সেখানে রয়েছে, কত দূর উচ্চতা পর্যন্ত রয়েছে, সেগুলো আমরা এই ফোর্থ ইউনিট থেকে জানবো। এখানে আমরা জানবো তার বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আর ওজোনের স্তর। আমাদের ট্রপোস্ফিয়ারে পড়েই একটা স্তর রয়েছে যেটা হচ্ছে ওজোন স্তর। এই স্তরটা ভীষণই ইম্পর্টেন্ট, এটা নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। তো চলো এবারে চলে আসি মানবীয় ভূগোল। যেমনটা আমরা দেখেছিলাম প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায়, সেকেন্ড অধ্যায় হলো আমাদের মানবীয় ভূগোল, যার ইংরেজি করলে হয়
হিউম্যান জিওগ্রাফি। ওকে, এবার মানবীয় ভূগোল, আমরা যেমনটা বলেছিলাম যে এই পৃথিবীতে যে শক্তি চেঞ্জ করবে, যে শক্তির দ্বারা এই পৃথিবীর বিভিন্ন জায়গা বা স্থানের পরিবর্তন হবে, সেগুলোকেই আমরা বলবো ভূগোলের আলোচনার বিষয়। এবার যদি দেখি পৃথিবীতে এত যে চেঞ্জেস আসছে, এত ডেভেলপমেন্ট আসছে, কার দ্বারা? এক তো প্রাকৃতিক শক্তির দ্বারা, না হলে বা মানুষের যে বৌদ্ধিক শক্তি বা ইন্টেলেকচুয়াল পাওয়ার তার দ্বারা। তাহলে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শক্তি কোন দুটো? তাহলে একটা হলো প্রাকৃতিক শক্তি আর একটা হলো মানবীয় শক্তি, তাই না? যখন মানবীয় শক্তি পৃথিবীর মধ্যে পরিবর্তন আনতে পারে, মানুষ দেখো যে 10 তলা 15 তলা 100 তলা পর্যন্ত এই পৃথিবীতে বড় বড় বিল্ডিং তৈরি করতে পারছে, মানুষ নদীর গতিপথ পাল্টে দিতে পারছে, ফারাক্কার মতো পৃথিবীর দীর্ঘতম বা বৃহত্তম ব্যারেজ তৈরি করছে, নদীর গতিপথ পাল্টে দিচ্ছে, ক্যানেল তৈরি করে দিচ্ছে, তাই না? এরকম ঘটনাগুলো যখন পৃথিবীতে ঘটছে, অর্থাৎ পৃথিবীর প্রাকৃতিক যে ওয়ে তার উপর প্রভাব ফেলে মানুষ তার বৌদ্ধিক ক্ষমতা বা বৌদ্ধিক শক্তিকে কাজে লাগিয়ে যখন পৃথিবীর মধ্যে পরিবর্তন আনছে, শহর তৈরি করছে পৃথিবীর উপরে, গ্রামের ইন্ডাস্ট্রি তৈরি করছে, এগুলো কি মানুষের শক্তির দ্বারা, মানুষের বৌদ্ধিক শক্তির দ্বারা এগুলো চেঞ্জেস ঘটছে পৃথিবীর উপরে। তাই এই চেঞ্জেসগুলো যেহেতু পৃথিবীতে ঘটছে বা পৃথিবীতে পরিবর্তনের ক্ষেত্রে মানুষের শক্তির বা মানুষের চিন্তন শক্তির বড় ভূমিকা থাকে, তাই ভূগোলে কিন্তু মানবীয় ভূগোল বলে একটি বিষয় রাখা হয়। ওকে, তাহলে দেখি মানবীয় ভূগোলে আমাদের কি কি পড়তে হবে। মানবীয় ভূগোলে আমাদের পড়তে হবে মানুষ ও পরিবেশের সম্পর্ক। যেমনটা বললাম, তোমরা জানবে যে জিওগ্রাফি ইজ দ্য রিলেশন বিটুইন দি হিউম্যান অ্যান্ড নেচার। হিউম্যান এবং নেচারের মধ্যে যে রিলেশন, সেটাই হলো আমাদের জিওগ্রাফির আলোচনার বিষয়। তো এটা আমরা এখানে জানবো। নেক্সট রয়েছে আমাদের অর্থনৈতিক ভূগোল, অর্থাৎ আমরা যতজন এই পৃথিবীতে বসবাস করছি প্রত্যেকে কিন্তু বেঁচে থাকার জন্য কোনো না কোনো সামাজিক ক্রিয়াকর্ম করে থাকি, সামাজিক কাজ করে থাকি, যার মাধ্যমে আমরা টাকা ইনকাম করি বা অর্থ উপার্জন করি এবং আমাদের ফ্যামিলি বা সংসারকে চালাই। প্রত্যেকেই এটা করছি আমরা, ঠিক আছে? অর্থাৎ যে কাজ করে আমরা অর্থ উপার্জন করতে পারি তাদেরকে আমরা বলি অর্থনৈতিক কার্যাবলী। এখানে দেখবো 5 ধরনের কার্যাবলী রয়েছে। এখানে অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ দেওয়া রয়েছে। দেখো এখানে 5 ধরনের অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ রয়েছে। প্রথম শ্রেণীর কার্যাবলী, অর্থনৈতিক কার্যাবলী, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর, এইভাবে 5 ধরনের অর্থনৈতিক কার্যাবলী কিন্তু রয়েছে, যেগুলো ইন ডিটেলসে আমি পরবর্তীতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার মধ্যে স্পেশাল ফোকাস থাকবে কোথায়? আমাদের শুধুমাত্র প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ, যেটা নেচারের সঙ্গে রিলেটেড। এই কথাটা হয়তো এখন তোমরা বুঝতে পারবে না, যখন আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তখন ক্লিয়ারলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবার ভারতের ভূগোল রয়েছে, লাস্ট যে অধ্যায়টা রয়েছে সেটি হলো ভারতের ভূগোল। দেশ হিসাবে ভারত, এখানে ভারতের সম্পর্কে আমরা জানবো। দেশ হিসাবে ভারত, এই চ্যাপ্টারে আমাদের কি পড়তে হবে? এই চ্যাপ্টারে আমাদের পড়তে হবে ভৌগোলিক অবস্থান, ভারতের ভৌগোলিক অবস্থান। ভারত ল্যাটিচিউডিনালি লঙ্গিচিউডিনালি, অর্থাৎ দ্রাঘিমাগত ও অক্ষাংশগত অবস্থান ভারতের কি, এটা আমরা জানবো। তার সঙ্গে জানবো ভারতের প্রতিবেশী দেশগুলো কি, সবাই জানো এটা, ভারতের কয়টি প্রতিবেশী দেশ এবং কে কে হয়। তার সঙ্গে আয়তন, ভারতের আয়তন কত, আমরা যেটা জানি যে 3.26 লাখ স্কোয়ার কিলোমিটার আমাদের ভারতের আয়তন বর্তমানে। ওকে, তো এই বিষয়গুলো আমরা এখানে জানবো। তার সঙ্গে সেকেন্ড ইউনিটে রয়েছে আমাদের ভারতের ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতি অর্থাৎ ভারতে কোন কোন পাহাড়, কোথায় কোথায় পাহাড়, কোথায় পর্বত, কোথায় নদী নালা, কোথায় আমাদের সমভূমি রয়েছে, কোথায় মালভূমি রয়েছে, কোথায় আমাদের দ্বীপ রয়েছে, যেমন আমাদের আন্দামান নিকোবর দ্বীপ, আমাদের লাক্ষাদ্বীপ, এই দ্বীপগুলো কোথায় রয়েছে তার একটা অবস্থান সম্বন্ধে আমরা কিন্তু এখানে জানবো। ওকে, এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব কতটা তার সম্বন্ধে আমরা এই চ্যাপ্টারে বা এই ইউনিটে জানবো। নেক্সট অ্যান্ড লাস্ট যে ইউনিটটি রয়েছে আমাদের ভারতীয় ভূগোলের 3rd ইউনিট, যে ভারতের নদ নদী। এবার আমাদের ভূপ্রকৃতি সম্বন্ধে জানলাম, কোথায় পাহাড় পর্বত, কোথায় সমভূমি মালভূমি আছে। এবার আমাদের এটাও জানা দরকার যে কোথায় কোন নদী রয়েছে। ভারতের যদি নদীগুলোকে আমরা দেখি তাহলে আমরা দেখব তাদের যে সোর্স, ভারতের যে নদীগুলো রয়েছে, আমি একটু দ্রুত তোমাদের একটা ভারতীয় ম্যাপ আঁকার চেষ্টা করছি। দেখো ভারতের কোথায় কোন নদীগুলো রয়েছে। ওকে, আমরা যেমনটা জানি ভারতের উত্তরে রয়েছে আমাদের কি, উত্তরে রয়েছে আমাদের হিমালয় পর্বত, এই অঞ্চলটাতে রয়েছে হিমালয় পর্বত। এদিকে রয়েছে আমাদের পশ্চিম ঘাট পর্বত, এদিকে পূর্ব ঘাট পর্বত, এবং মাঝখানে রয়েছে আমাদের এখানে বিন্ধ্য পর্বত। তাহলে এই পর্বত অঞ্চল বা উঁচু অঞ্চল থেকেই নদীর উৎপত্তি হয়, আমরা জেনারেলি জানি। তাহলে দেখতে পাবো ভারতের যে নদীগুলো রয়েছে বা পর্বতগুলো রয়েছে, ভারতের যতগুলো নদ নদী আছে তার ম্যাক্সিমামটাই তৈরি হয়েছে কোথা থেকে বা উৎপন্ন হয়েছে এই হিমালয় পর্বত থেকে। ওকে, আর
এই দাক্ষিণাত্যের মালভূমিতে অবস্থিত পশ্চিম ঘাট পর্বত থেকে। এখানে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী এই নদীগুলো তৈরি হয়েছে। এখানে বিন্ধ্য পর্বতের অমরকণ্টক এরিয়া থেকে তৈরি হয়েছে তাপ্তি, নর্মদা নদী, এদিকে দামোদর নদী উৎপন্ন হয়েছে। আর এই আমাদের হিমালয় থেকে উৎপন্ন হয়েছে আমাদের গঙ্গা নদী, আমাদের উৎপন্ন হয়েছে যমুনা নদী, আমাদের উৎপন্ন হয়েছে এখানে ব্রহ্মপুত্র নদী। তো এইসব বিষয়গুলো নিয়ে ইন ডিটেলসে আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে সাকসেসিভ অনেকগুলো ক্লাস আমরা নেব এবং তোমাদের হোল যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা কমপ্লিট করার চেষ্টা করব। তো সবাই আমাদের সঙ্গে থেকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য। থ্যাংক ইউ।